একটা আন্তর্জাতিক চক্রান্ত, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু আছে। আপনারা জানেন যে এই পাকিস্তান সৃষ্টির পরের থেকেই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেও একটা জাতীয় এবং আন্তর্জাতিক নানা ধরনের চক্রান্ত থাকে, গভর্নমেন্ট যাতে স্টেবল না, গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে, এরকম অনেক ষড়যন্ত্র কিন্তু আছে। এবং ষড়যন্ত্রের কারণে আপনি দেখবেন বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, অনেক বিষয় হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য কিন্তু আজকে আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হচ্ছে। আপনি দেখেন কালকে আমাদের বেনজিরের দিয়ে দেওয়া হলো, কি বলে, দুবাইতে বেনজিরকে জামিন দিয়েছে, যদিও শর্ত দিয়েছে যে বেনজির দুবাই থেকে বের হতে পারবে না, জামিন হয়েছে। বেনজিরের মতো একটা কুখ্যাত মানুষ জামিন হয়েছে। আমাদের আশেপাশে নানা ধরনের আঞ্চলিক ভৌগোলিক অনেক ইকুয়েশন কিন্তু পরিবর্তন হয়েছে, যেটা আপনাদের বুঝতে হবে। সেটাকে হ্যান্ডেল করে এখানে জাতীয় আন্তর্জাতিক যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে সরকারের বিরুদ্ধে, সেটা মোকাবেলা করার একটা বিরাট বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে সমাজের মধ্যে একটা মৌলবাদী, একটা ফেনাটিক একটা ট্রেন্ড ডেভেলপ হচ্ছে। এই যে ফেনাটিজম, এটা একটা মারাত্মক জিনিস। আমাদের এখানে ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে যে এটা একটা সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলে মিলে এই রাষ্ট্রের মধ্যে বাস করবে। রাষ্ট্রের ক্ষেত্রে সেখানে কোনো বৈষম্য তৈরি করা যাবে না। তো ডেমোক্রেসিটাকে সেইভাবে, যে ডেমোক্রেটিক ফিলসফি, সেটাকে সেইভাবে বিবেচনা করার বিষয় কিন্তু আছে। সেখান থেকে কিন্তু নানা ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত প্রবণতাকে ফেস করতে হচ্ছে গভর্নমেন্টকে। সেই জন্যে যারা নানা কথা বলছেন যে মনে হচ্ছে যে সরকার গঠন বসার পরেই, আজ বসে কালকেই যেন একটা কিছু পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু হবে না। এটা একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে, একটা সময় নিয়ে কিন্তু আপনার এই পুনর্গঠনের কাজ আপনার করতে হবে। এখন আমি বলি যে আমার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এখন এইটার যে অবস্থা, এটা একটু আপনাদের বলা দরকার। বাংলাদেশের সংস্কৃতির ভয়ঙ্কর খারাপ অবস্থা, এত বিপন্ন পরিবেশ সংস্কৃতিতে আপনি ভাবতেই পারবেন না। আমি তো জগন্নাথ কলেজের আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ যারা করেছেন, উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই যে তারা এই সংস্কৃতির এই পর্বটাকে তারা গুরুত্ব দিয়েছে। সংস্কৃতি কিন্তু শুধু গান বাজনা আবৃত্তি না, একটা বিশাল ব্যাপার। তার একটা অংশ হচ্ছে আমাদের সঙ্গীত, একটা অংশ আমাদের আবৃত্তি। আপনি কোনো অংশেই পাবেন না আমাদের সংস্কৃতির এটা একটা উন্নত মাত্রায় আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নানা ধরনের জটিলতা এবং সমস্যায় ভুগছে। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের কালচারাল সেক্টরটাকে আমরা আবার পুনর্গঠন করতে পারি। একটা খুবই সুখের বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই আন্তরিক। আমাকে অন্তত 8-10 বার বিশেষভাবে ডেকেছেন, এবং প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে আমাদের সঙ্গে বৈঠক করেছেন যে কিভাবে কালচারাল সেক্টরটাকে আমরা আবার পুনরুজ্জীবিত করতে পারি, পরিশীলিত করতে পারি এবং ভালো একটা জায়গায় নিতে পারি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছেন। চেতনাগতভাবে আমাদেরকে একটা পরিশীলিত সংস্কৃতির আবহ তৈরি করতে হবে। একটা পরিশীলিত সুস্থ সংস্কৃতির পরিবেশটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎ খুব খারাপ। এখন খুবই কষ্টের বিষয়, আমরা তো 52 সালের আন্দোলনের কথা শুনেছি, 47 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আমরা শুনেছি, আমাদের জন্ম হয়নি। আমরা তো 62 আন্দোলনের সময় আমরা একেবারেই শৈশব কিশোর।
আমরা তো 68-69 সালের আন্দোলনের সময় আমরা 6-7-এ পড়ি, কিন্তু সেই মুভমেন্টের সবকিছু আমরা জানি। আমরা পুরো আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, এরশাদের বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি। এরশাদের বিরুদ্ধে লড়াই করার একেবারে সম্মুখ ভাগে যারা ছিলেন তার মধ্যে আমি একজন কর্মী হিসাবে কাজ করেছি। আজকে যে জিনিসটা হচ্ছে, যে রাজনৈতিক সংস্কৃতি বলে যে কথাটা আছে, পলিটিক্যাল কালচার বলে যে জিনিসটা আছে, এই যে জিনিস এখন এই জুলাইকে কেন্দ্র করে কিছু লোক করছে, সেটা কিন্তু খুবই একটা ভয়ের বিষয়। সেটা হচ্ছে আমাদের এক একটা মুভমেন্টে দেখবেন, এক একটা মুভমেন্টে এক এক ধরনের সংস্কৃতির একটা গতি লাভ করে। একটা আন্দোলন যখন হয়, এরশাদ বিরোধী আন্দোলনে দেখবেন এক ধরনের সাংস্কৃতিক একটা প্রবাহ তৈরি হয়। এক একটা মুভমেন্ট থেকে একটা কালচারাল প্রবাহ তৈরি হয়। সেই কালচারাল প্রবাহটা মানুষের মনস্তত্ব তৈরি করে, তাকে ভিত্তি করে আমাদের হাই সাহেবরা কবিতা লেখেন এক একটা মুভমেন্টকে, যেমন উনি লিখেছেন জুলাইকে কেন্দ্র করে। সেই মুভমেন্ট গুলো আপনি দেখেন কি কুৎসিত কদাকার ভাবে আজকে আমাদের সামনে কিছু লোক নিয়ে আসতো, যে ভাষায় ওই যে একটা মানে আমি বলি এটা একটা বদমাশ, এটার নাম হলো কি নাসিরউদ্দিন পাটোয়ারি, যে ভাষায় কথা বলে, এটা কোনো পলিটিক্যাল কালচার হতে পারে? বলেন তো দেখি, হতে পারে? যে কথা বলে আপনি এটা বলতে পারবেন? আমি তো ভাবছি যে এবার পার্লামেন্টে ধরবো যারা আবার তাকে সমর্থন করছে, যে ভাষায় কথা বলে, ওই কথা কি আপনি আপনার বাবার সামনে বলতে পারবেন? ওই কথা কি আপনি আপনার মায়ের সামনে বলতে পারবেন? ওই কথা কি আপনি কারো সামনে বলতে পারবেন? বলতে পারবেন না। রাজনীতিটা তো একটা সুন্দর জিনিস, একটা পরিশীলিত জিনিস। পলিটিক্সটা কিন্তু একটা সুন্দর জিনিস। একটা গোটা সমাজের ডেভেলপমেন্ট বলেন, মনস্তত্ব তৈরি করা বলেন, সমস্ত কিছু কিন্তু পলিটিক্স তৈরি করে। সেই পলিটিক্সের যে বিউটি, সেই বিউটিটা যদি না থাকে তো হবে না। আমি যেমন আন্দোলনগুলোর কথা বললাম, কোন আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে কোন আন্দোলনে এইসব ভাষা কেউ ব্যবহার করে নেই, যে সমস্ত ভাষা এখন ব্যবহার করা হচ্ছে। বলা যায়, বলেন কারোর সামনে এই কথা বলা যায়, কিন্তু পলিটিক্সে এই সমস্ত ভাষা কে নিয়ে আসলো, কারা নিয়ে আসলো, এবং যারা বলে তাদের সমর্থন আবার কারা করে? আমার তো মুখে উচ্চারণই আসে না, তার এক কিয়দাংশ উচ্চারণ করা যায় না যা হচ্ছে। পলিটিক্যাল কালচারটাও কিন্তু আমাদের এখানে বিনষ্ট হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। আপনি নজরুলের লেখার মধ্যে, রবীন্দ্রনাথের লেখার মধ্যে কোথাও এই সমস্ত কুৎসিত কদাকার কথাবার্তা খুঁজে পাবেন না। কোন সুস্থ কবি সাহিত্যিক এই আমাদের হাই শিকদার সাহেবদের মতো লোকদের লেখাতে আপনি কুৎসিত কদাকার কথা খুঁজে পাবেন না। ওনারা লিখবেন, ওনারা বলবেন, ওনাদের লেখার ভিতর দিয়ে একটা জাতি গড়ে উঠবে, একটা মনস্তত্ব গড়ে উঠবে। সেই জন্য আমি আপনাদের বলি যে এটা আপনাদের ভাবতে হবে যে যারা এই সমস্ত করছে, আমি খুব অদ্ভুত লাগে হাই ভাইকে আমি বলি, যখন জামাতে ইসলাম মাথায় টুপি দিয়ে মুখে খুব দেখতে খুব চমৎকার পোশাক টোশাক পরে যখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিফেন্ড করে, তখন আমি তো বিস্ময় অবত হই। এই কি ধর্মের বাণী, এই কি ধর্মের কথা, আমি বিস্মিত হই, বুঝছেন না? সেই জন্য একটা ক্রাইসিস, এগুলো একটা ক্রাইসিস, একটা বিকৃতি। ক্রাইসিসটা হচ্ছে একটা বিকৃতি, রাজনৈতিক সংস্কৃতির একটা বিকৃতির মধ্যে আমরা পড়ে গেছি। বলতে বলতে ছেলেটা প্রাইম মিনিস্টারকে পর্যন্ত বলতেছে, আমাদের সিনিয়র মিনিস্টারদের বিরুদ্ধে বলতেছে। কি বলছে না বলছে আপনি ভাবেন তো দেখি। কেউ বাহবা দিচ্ছে, আর তার পিছনে কিছু খুব ভালো ভালো মানুষ আমি দেখি দাঁড়াচ্ছে, তার জন্য বক্তৃতা দিচ্ছে। এটা একটা ক্রাইসিস, একটা পলিটিক্যাল কালচারের ক্রাইসিস। এই ক্রাইসিসটাকে আপনাকে বের করে আনতে হবে। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের সমস্ত ক্ষেত্রেই সংস্কৃতি মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব জায়গা থেকে আমরা পুরো সংস্কৃতিকে একটা সুস্থ জায়গায় আনার চেষ্টা করছি, যেটা মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করবে।
এটাকে রাজনৈতিকীকরণ আমরা ওইভাবে করতে চাই না। সংস্কৃতির নিজস্ব একটা শক্তি আছে, সংস্কৃতির নিজস্ব একটা নিজস্বতা আছে, সেইটা নিয়ে সংস্কৃতি দাঁড়াবে। সরকারের কাজ হচ্ছে তাকে সমর্থন করা, তাকে সাহায্য করা, যাতে সংস্কৃতিটা ঠিক মতো উঠে দাঁড়াতে হয়। সেই কাজটা আমরা করছি, আপনারা সেই কাজটা করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 ছেলে মেয়ে, আজকে এখানে 250 সিটে সবাই নাই, লোক কম। তার মানে কি, আপনি আজকে এর যুগ হলেও আপনাকে ডিসকাশন, আলোচনা করে একটা সুস্থ পথ পদ্ধতি বের করতে হবে। এটা আমাদের তরুণরা পারে, আমাদের ছাত্ররা পারে। তাদেরকে দায়িত্ব নিতে হবে যে রাষ্ট্রটা একটা ভিন্ন লাইনে নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। একটা ডেমোক্রেটিক, একটা লিবারাল ডেমোক্রেটিক একটা ফিলোসফির অধীনে একটা ছাতার নিচে সমস্ত জাতি গোষ্ঠীকে একত্রিত করে আমরা এখানে একটা গণতান্ত্রিক কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়ে তুলব। সেটাই হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তারা নিশ্চয়ই এই সমস্ত অশ্রাব্য বাক্যবান, বাংলাদেশ এই অশ্রাব্য বাক্যবানে ভেসে যান, এই জন্য কিন্তু তারা রক্ত দেয়নি। সুতরাং আজকে একটা অসাম্প্রদায়িক এবং একটা কল্যাণমুখী, কল্যাণকর একটা রাষ্ট্র, একটা লিবারাল ডেমোক্রেসির ফিলোসফির আওতায় আমাদের গড়তে হবে। এইটাই আজকে বিশ্বে হচ্ছে আপনার একমাত্র পথ, এর বাইরে কোনো পথ খোলা নাই। আর যে পথেই যাবেন সেটাই মানুষের মধ্যে বিভাজন তৈরি করবে, সেটাই মানুষের মধ্যে ক্ষতি তৈরি করবে। এই হচ্ছে আমার কথা। সুতরাং সেই দিক থেকে আমি এখানে ছাত্রদলের নেতা আছেন, আপনারা সবাই আছেন, সাধারণ ছাত্ররা যারা আছেন, শিক্ষক মন্ডলী আছেন, তাদেরকে অনুরোধ জানাবো যে আমরা যেন সবাই এই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র বিনির্মাণের এই পর্যায়ে ধৈর্যের সঙ্গে এবং খুবই বিচক্ষণতার সঙ্গে আমরা যাতে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল, রাজনৈতিক পরিমণ্ডলটা গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করি। মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত কাজ করছেন দেশটাকে একটা ভিন্ন উন্নততর জায়গায় নেওয়ার জন্য। কাজটা খুব কঠিন, যে যাই বলেন খুবই কঠিন, দুঃসহ বিষয়। যে জিনিসটা করতে গেলে আপনার অনেক শ্রম, মেধা, সময়, বিচক্ষণতা সবই লাগবে। সেই জন্য আপনার ধৈর্যের সঙ্গে রাষ্ট্রটাকে যেন আমরা সামনের দিকে নিয়ে যাই। কোন ষড়যন্ত্র, কোন কারণে যদি আমরা আবার পিছিয়ে না পড়ি, এই সুযোগটা নিয়ে আমরা বিশ্ব পরিমণ্ডলে আমাদের বাংলাদেশটাকে দাঁড় করাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক মন্ডলী, কর্মচারী, সমস্ত ছাত্র ছাত্রী সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। এবং আমি আশা করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যা কিছু করার আমরা সবাই মিলে একসঙ্গে সেটা করবো। আমাদের মাননীয় এমপি সাহেব এখানে সবাই আছেন, আমরা সবাই একসঙ্গে করবো। আর কবিতা আমি খুবই দুঃখিত শুনতে পারলাম না। ছোটবেলায় আমরাও এই কবিতা পড়তাম, কবিতা এক সময় লিখতাম, বোধহয় সম্ভবত রফিক আজাদ হঠাৎ লিখলো অনেক কবিতা, কিন্তু আমি আপনার মতো লিখছি। হঠাৎ বোধহয় রফিক আজাদ লিখলো যে সব সালা কবি হতে চায়। মোহাম্মদ রফিক, হ্যাঁ মোহাম্মদ রফিক লিখলো। ওইটা শোনার পরে আমি কবিতা লেখা বাদ দিলাম। যাই, ভালো থাকবেন। আমি আমার একটু